সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক সেপ্টেম্বর 2021-এর পরিবেশ এবং ভূগোল বিষয়ক প্রশ্নপত্রটি নিয়ে আলোচনা করব। এই প্রশ্নপত্রটি তোমরা নিশ্চয়ই এতদিনে স্কুল থেকে পেয়ে গিয়েছো। তো আজকে আমরা এর উত্তর কি হবে সে সম্পর্কে একটু জেনে নেব। এর আগেও আমি তোমাদেরকে মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর বিভিন্ন সময় করে দিয়েছি। তো সেই কারণে তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো অতি দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যাও। তাহলে এর পরেও যে সকল আলোচনা আসতে চলেছে মডেল অ্যাক্টিভিটি টাস্কের, সেগুলো তোমরা সময় মতো পেয়ে যাবে। তাহলে শুরু করি আজকের আলোচনা। তোমাদের প্রশ্নপত্রে প্রথমেই রয়েছে হলো বিকল্প থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে প্রথমে যে প্রশ্নটি রয়েছে অর্থাৎ 1-এর 1 দাগে, সেখানে বলা হচ্ছে পৃথিবীর ছাদ যে মালভূমিকে বলা হয় সেটি হলো, সঠিক উত্তর হবে গ অর্থাৎ পামির মালভূমি। এরপরে 1-এর 2 নম্বরে রয়েছে পৃথিবীর উচ্চ প্রবাহে আই আকৃতির উপত্যকা সৃষ্টির অন্যতম প্রধান কারণ হলো। উচ্চ প্রবাহে আমরা জানি নদীর ক্ষয়কার্য বেশি এবং সেই ক্ষয় নিচের দিকে হয়ে থাকে, তাহলে এর সঠিক উত্তর হবে হলো গ অর্থাৎ নদীর নিম্নক্ষয়ের ক্ষমতা বেশি হওয়া। 1-এর 3 দাগে রয়েছে যে রূপান্তরিত শিলা বিভিন্ন সৌধ নির্মাণের কাজে লাগে তা হলো, এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে হলো ঘ অর্থাৎ মার্বেল, তা বিভিন্ন ধরনের সৌধ নির্মাণের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। দ্বিতীয় প্রশ্ন রয়েছে স্তম্ভ মেলাও। এখানে ক স্তম্ভের প্রথমটি অর্থাৎ কিলিমাঞ্জারো এর সাথে খ স্তম্ভের আগ্নেয় পর্বত এটি মিলকরণ হবে। ক স্তম্ভের গ্রানাইট এর সাথে খ স্তম্ভের আগ্নেয়শিলা এর মিলকরণ হবে। এবং ক স্তম্ভের একদম শেষে রয়েছে মিয়ান্ডার। এই মিয়ান্ডার নদীরতে দেখতে পাওয়া যায়, নদীর মধ্যপ্রবাহে দেখা যায়, তাই মিয়ান্ডারের সাথে খ স্তম্ভের নদীর মধ্যপ্রবাহ এটির মিলকরণ করতে হবে। 3-এর দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও। এর মধ্যে প্রথম যে প্রশ্নটি সেটিতে রয়েছে হলো ভূমির ঢাল এবং উচ্চতার ভিত্তিতে মালভূমি ও সমভূমির পার্থক্য নিরূপণ করো। এবার আমরা এই প্রশ্নের উত্তরটি কী রূপে দিতে হবে সেটা দেখে নেব। ভূমির ঢাল ও উচ্চতার ভিত্তিতে মালভূমি ও সমভূমির পার্থক্য, এই প্রশ্নটির উত্তর এইভাবে লিখতে হবে: আশেপাশের অঞ্চলের তুলনায় হঠাৎ উঁচু বিস্তীর্ণ ভূভাগ যার চারিদিকে খাড়া ঢাল আছে, এই রকম ভূমিরূপকে বলে মালভূমি। অন্যদিকে সমুদ্রতলে বা সামান্য উঁচুতে অবস্থিত কোনো নিচু প্রায় সমতল বা সমতল বিস্তীর্ণ ভূভাগকে সমভূমি বলে। এখন ভূমির ঢাল এবং উচ্চতার ভিত্তিতে মালভূমি ও সমভূমির মধ্যে পার্থক্য নিম্নরূপ। আমরা এটাকে পয়েন্ট করে লিখব, অর্থাৎ একটি উচ্চতার ভিত্তিতে পার্থক্য এবং একটি ভূমির ঢালের ভিত্তিতে পার্থক্য। উচ্চতার ভিত্তিতে মালভূমিতে আমরা লিখব, মালভূমি সাধারণত 300 মিটারের বেশি উঁচু হয়, এর স্থানীয় উচ্চতার পার্থক্য কম হয়। অন্যদিকে সমভূমির ক্ষেত্রে সমভূমি প্রায় সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি উচ্চতায় অথবা 300 মিটারের কম উচ্চতা যুক্ত হয়, এর স্থানীয় উচ্চতার পার্থক্য থাকে না বললেই চলে। অন্যদিকে দ্বিতীয় পার্থক্যের বিষয় ভূমির ঢাল। সেক্ষেত্রে আমরা মালভূমিতে লিখব, মালভূমির উপরিভাগ সামান্য ঢেউ খেলানো অর্থাৎ কিনা তরঙ্গায়িত, কিন্তু পার্শ্বদেশ খাড়া হয় অর্থাৎ পার্শ্বদেশ খাড়া ঢালযুক্ত হয়। আর অন্যদিকে সমভূমির ক্ষেত্রে সমভূমি মৃদু ঢালযুক্ত এবং ধীরে ধীরে সমুদ্র সমতলে মিশে যায়। তাহলে এই হলো দুটি বিষয়, দুটি পার্থক্যের বিষয় যার ভিত্তিতে আমরা মালভূমি এবং সমভূমির পার্থক্য করতে পারি। তোমরা ঠিক এইভাবে উত্তরটি তোমাদের খাতায় সুন্দর করে লিখে নেবে। এরপরে আসি দ্বিতীয় প্রশ্নে। বলা হচ্ছে নীল নদের উপর কী উদ্দেশ্যে আসোয়ান বাঁধ নির্মাণ করা হয়েছিল। তাহলে এবার আমরা এই উত্তরটি অর্থাৎ আসোয়ান বাঁধ নির্মাণের কারণ কী ছিল নীল নদের উপরে, সেটির উত্তর কেমন হবে সেটা একটু দেখে নি চলো। প্রথমেই পয়েন্ট হবে বন্যা নিয়ন্ত্রণ। নীল নদের মধ্য এবং নিম্ন প্রবাহ পথ উষ্ণ ও শুষ্ক মরুপ্রায় অঞ্চলে অবস্থিত হলেও মিশরের নীল নদের প্রবাহ পথে একসময় প্রায়ই বন্যা হতো। বছরের অন্যান্য সময়ে জলের অভাবে মিশরের নীল নদের অববাহিকায় কৃষিকাজ করা যেত না। বছরের একটা সময় বন্যা এবং অন্য সময় খরা, এই অবস্থা প্রতিকারের জন্য 1902 সালে মিশরে নীল নদের ওপরে আসোয়ান বাঁধ নির্মাণ করা হয়। দ্বিতীয় পয়েন্ট আমরা লিখব হলো জলসেচ। বৃষ্টিপাত কম হওয়ায় মিশরে নীলনদ অববাহিকায় কৃষিকার্যের প্রধান মাধ্যম হলো জলসেচ।
ক্রমবর্ধমান জলসেচের চাহিদা মেটাতে 1967 সালে পুরনো আসোয়ান বাঁধের 6.4 কিলোমিটার উত্তরে 3807 মিটার দীর্ঘ, 99 মিটার চওড়া এবং 110 মিটার উঁচু পৃথিবীর অন্যতম উচ্চ আসোয়ান বাঁধ এবং এর পেছনেই লেক নাসের জলাধার নির্মাণ করা হয়েছে। এর সাহায্যে মিশরে সারা বছর জলসেচ করা হয়ে থাকে। মূলত এই দুটো উদ্দেশ্যে আসোয়ান বাঁধ নীল নদের ওপর নির্মাণ করা হয়েছিল। এছাড়াও আরও বেশ কিছু অপ্রধান উদ্দেশ্য রয়েছে উচ্চ আসোয়ান বাঁধ নির্মাণের। সেগুলি হলো জলবিদ্যুৎ উৎপাদন, পর্যটন, কৃষিজমির সম্প্রসারণ, বিভিন্ন প্রকার ফসলের চাষ, মৎস্য চাষ ইত্যাদি। তাহলে আমরা প্রথমে মূল যে দুটো উদ্দেশ্য আসোয়ান বাঁধ নীল নদের ওপর কেন নির্মাণ করা হয়েছিল সে দুটো উদ্দেশ্যকে আগে চিহ্নিত করে তারপর এছাড়াও অন্যান্য যে সকল উদ্দেশ্য রয়েছে তার কারণ একটি বহুমুখী নদী পরিকল্পনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের উদ্দেশ্য থাকে, তাহলে পরে সেই সমস্ত উদ্দেশ্যগুলো অর্থাৎ অপ্রধান উদ্দেশ্যগুলোকে আমরা কিন্তু লিখে দেব। তাহলে এইভাবে এই উত্তরটি আমরা করতে পারব। একদম শেষ প্রশ্ন 4 নম্বর প্রশ্ন রয়েছে, মানুষের নানাবিধ ক্রিয়াকলাপ নদীর উপর নেতিবাচক প্রভাব ফেলে, বক্তব্যটির যথার্থতা বিচার করো। অর্থাৎ মানুষ তার কার্যের দ্বারা কিভাবে নদীকে ক্ষতিগ্রস্ত করে তোলে তার আলোচনা এবার দেখি। নদী মানুষকে সর্বক্ষেত্রে উপকার করলেও মানুষ নদীকে তার প্রাপ্য মর্যাদা দেয়নি। মানুষের নানাবিধ কার্যাবলী নদীর ওপর খারাপ প্রভাব ফেলেছে। যেমন প্রথম পয়েন্ট আমরা করব বহুমুখী নদী পরিকল্পনা। নদীতে বাঁধ দিয়ে তার জল সম্ভারকে ধরে রেখে সাময়িক সফলতা পাওয়া গেলেও তার পরবর্তী ফলাফল ভয়াবহ হয়ে উঠেছে। এতে বাঁধের নিচের অংশটি সম্পূর্ণ শুকিয়ে যাচ্ছে, আবার বর্ষাকালে বন্যার ভয়াবহ ধ্বংসলীলায় মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এভাবে বাস্তুতন্ত্রের যেমন বিনাশ ঘটছে তেমনি বাঁধের নিচের অংশের অববাহিকাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্বিতীয় পয়েন্ট আমরা করব কৃষির কারণে জলদূষণ। কৃষি জমি থেকে জলধারার মাধ্যমে মিশে আসা সার, কীটনাশক নদীর জল দূষিত করছে। তৃতীয় পয়েন্ট হলো শিল্পায়নে জলদূষণ। নদী তীরবর্তী কলকারখানা থেকে নির্গত আবর্জনা নোংরা জল নদীকে ভয়ঙ্করভাবে দূষিত করে তোলে। অনেক সময় দূষিত জলের প্রভাবে জলজ উদ্ভিদ ও প্রাণীর মৃত্যু ঘটে। চতুর্থ পয়েন্ট করব কৃষি জমিতে জলসেচ। নদীতে বাঁধ দিয়ে তার জলকে কৃষিক্ষেত্রে ব্যবহার করায় নদীর জল শুকিয়ে যাচ্ছে। অন্যদিকে কৃষিক্ষেত্রে নানা আগাছা পলিমাটি নদীতে জমা হয়, নদীর গভীরতা ক্রমশ কমে যাচ্ছে, ফলে নদী হয়ে উঠেছে বন্যাপ্রবণ। আর শেষ পয়েন্ট করব নগরায়ন। নদীর তীরে নগরায়নের ফলে নগরের জলের বিপুল চাহিদা মেটানোর জন্য নদীর জল ব্যবহৃত হয়। জলের এই অত্যধিক ব্যবহার নদীর জলের পরিমাণকে অনেকাংশে কমিয়ে দেয়। এছাড়াও শহরের আবর্জনা, বর্জ্য পদার্থ, দূষিত জল অবাধে নদীতে মিশে গিয়ে নদীর জল ক্রমশ বিষাক্ত হয়ে যাচ্ছে। আর এভাবেই মানুষের অবিবেচনাপ্রসূত কার্যকলাপ নদীর ওপর নেতিবাচক প্রভাব বিস্তার করছে। তাহলে এই ছিল মডেল অ্যাক্টিভিটি টাস্ক সেপ্টেম্বর মাসের সপ্তম শ্রেণীর পরিবেশ ও ভূগোলের প্রশ্নের উত্তরের আলোচনা। আশা করি তোমাদের এই উত্তরগুলো পছন্দ হয়েছে। তোমাদের মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।